আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসটি হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের ডিফারেন্সিয়াল জিওমেট্রি নিয়ে। গত ক্লাসে আমরা অধ্যায় ২ স্পেসে বক্ররেখা এই অধ্যায়ের ওপরে কিছু ব্রিফ কোশ্চেন দেখেছিলাম। তো আজকে আমরা অধ্যায় ৩ বক্রতল এই অধ্যায়ের ওপর কিছু ব্রিফ কোশ্চেন দেখব। মোটামুটি আমি ২৮টি ব্রিফ কোশ্চেন দিয়েছি। এই ব্রিফ কোশ্চেনগুলো পড়লেই যারা ২০২৩ সালের পরীক্ষার্থী তারা পরীক্ষাতে খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবেন। তার আগে বলে নেই, আমার অনার্স তৃতীয় বর্ষের সবগুলো সাবজেক্টের শর্ট সাজেশন রেডি হয়ে গেছে। যারা নিতে চান তারা আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। শর্ট সাজেশনের মূল্য মাত্র হচ্ছে ১০০ টাকা। এই নাম্বারটিতে আমার হোয়াটসঅ্যাপও খোলা রয়েছে 01629495966। মোটামুটি কিছু আমি ম্যাথ দিয়েছি, ইনশাল্লাহ সেই ম্যাথগুলো পড়লেই আপনারা পরীক্ষাতে ভালো করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন সেই ব্রিফ কোশ্চেনগুলো দেখে নেই। ১. বক্ররৈখিক স্থানাঙ্ক কাকে বলে? মনে করি স্পেসে কোনো বিন্দুর স্থানাঙ্ক x, y, z। যদি u1 ইকুয়াল u1 x, y, z, u2 ইকুয়াল u2 x, y, z, u3 ইকুয়াল u3 x, y, z ফাংশনগুলো কি হয়? অনন্য, অবিচ্ছিন্ন এবং আংশিক অন্তরীকরণযোগ্য হয়, তবে u1, u2, u3কে xyz এর বক্ররৈখিক স্থানাঙ্ক বলে। ২. ইউ পরামিতিক রেখা কি? আর ভেক্টর ইকুয়াল আর ভেক্টর অফ ইউ কমা ভি বক্রতলের সমীকরণে ভি ইকুয়াল সি অর্থাৎ কি ধ্রুবক হলে আর ভেক্টর ইকুয়াল আর ভেক্টর অফ ইউ কমা সি একটি রেখার সমীকরণ নির্দেশ করে। ইহাকে ইউ পরামিতিক রেখা বলে। একইভাবে আর ভেক্টর ইকুয়াল আর ভেক্টর অফ সি কমা ভিকে ভি পরামিতিক রেখা বলে। ৩. আর ভেক্টর ইকুয়াল আর ভেক্টর অফ ইউ কমা ভি বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো। আর ভেক্টর ইকুয়াল আর ভেক্টর অফ ইউ কমা ভি বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √EG-F² DU DV। তো আপনারা এই শর্ট কোশ্চেনগুলো একটি খাতা বানিয়ে খুব ভালোভাবে নোট করে রাখবেন যাতে পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয়। ৪. বক্রতলের মৌলিক আকার লিখো। অন্তরক আকার EDU স্কোয়ার প্লাস 2F DU DV প্লাস GDV স্কোয়ার কে প্রথম মৌলিক আকার বলে যেখানে আর ভেক্টর ইকুয়াল আর ভেক্টর অফ ইউ কমা ভি, ই ইকুয়াল আর ভেক্টর অফ ইউ ডট আর ভেক্টর অফ ইউ, এফ ইকুয়াল আর ভেক্টর অফ ইউ ডট আর ভেক্টর অফ ভি এবং জি ইকুয়াল আর ভেক্টর অফ ভি ডট আর ভেক্টর অফ ভি। ৫. দ্বিতীয় মৌলিক আকারটি লিখো। দ্বিতীয় মৌলিক আকারটি হচ্ছে I ইকুয়াল মাইনাস dr ভেক্টর ডট dn ভেক্টর ইকুয়াল ই DU স্কোয়ার প্লাস 2F DU DV প্লাস জি ডিভি স্কোয়ার হোল স্কোয়ার, যেখানে ই ইকুয়াল মাইনাস আর ভেক্টর অফ ইউ ডট এন ভেক্টর অফ ইউ, 2F ইকুয়াল মাইনাস আর ভেক্টর অফ ইউ ডট এন ভেক্টর অফ ইউ প্লাস আর ভেক্টর অফ ভি ডট এন ভেক্টর অফ ইউ এবং জি হচ্ছে মাইনাস আর ভেক্টর অফ ভি ডট এন ভেক্টর অফ, এখানে ভি হবে। ওকে। ৬. দ্বিতীয় মৌলিক আকারে EFG এর মান কত? দ্বিতীয় মৌলিক আকারে EFG এর মানগুলি হল ই ইকুয়াল মাইনাস আর ভেক্টর অফ ইউ ডট এন ভেক্টর, সরি এখানে ভি হবে না, আচ্ছা যাই হোক। ৬. দ্বিতীয় মৌলিক আকারে EFG এর মান কত? দ্বিতীয় মৌলিক আকারে EFG এর মানগুলি হল ই ইকুয়াল মাইনাস আর ভেক্টর অফ ইউ ডট এন ভেক্টর, এফ ইকুয়াল মাইনাস হাফ আর ভেক্টর অফ ইউ ডট এন ভেক্টর অফ ইউ প্লাস আর ভেক্টর অফ ভি ডট এন ভেক্টর অফ ইউ এবং জি ইকুয়াল মাইনাস আর ভেক্টর অফ ভি ডট এন ভেক্টর।
7 মং বা মনোজের পৃষ্ঠের সমীকরণটি লিখো। মং এর পৃষ্ঠের সমীকরণটি হল z = f of x, y। 8 মং এর পৃষ্ঠের সমীকরণ z = f of x, y এর দ্বিতীয় মৌলিক আকারটি লিখো। মং এর পৃষ্ঠের সমীকরণ হচ্ছে z = f of x, y এর দ্বিতীয় মৌলিক আকার হচ্ছে I = 1/√1 + zx² + zy² zx dx² + 2zxy dx dy + zy dy²। 9 মিউসনেয়ারের উপপাদ্যটি লিখো। একই স্পর্শক রেখার মধ্য দিয়ে যদি অভিলম্ব ও তির্যক কর্তৃতাংশের জন্য বক্রতা যথাক্রমে কাপ্পা n ও কাপ্পা হয় এবং এই কর্তৃতাংশের মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে কাপ্পা n = কাপ্পা cos থিটা। 10 প্রধান দিক বা বক্রতার দিক কাকে বলে? কোনো তলের একটি বিন্দু দিয়ে অভিলম্ব কর্তনকে তলটির প্রধান কর্তন বলে যদি ওই বিন্দুতে বক্রতা সর্বোচ্চ বা সর্বনিম্ন হয়, এবং এইরূপ বিন্দুতে স্পর্শককে প্রধান দিক বা বক্রতার দিক বলে। সাধারণত তলের ওপর প্রত্যেক বিন্দুতে দুইটি প্রধান দিক আছে এবং উহারা পরস্পর কি লম্ব। 11 প্রধান বক্রতার সংজ্ঞা দাও। কোনো তলের একটি বিন্দু দিয়ে অভিলম্ব কর্তনের ফলে ওই বিন্দুতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বক্রতাকে প্রধান বক্রতা বলে। 12 প্রধান দিকে অন্তরক সমীকরণ লেখো। নির্ণেয় অন্তরক সমীকরণ হচ্ছে gf - fg dv² + ge - eg du dv + fe - ef du² হচ্ছে 0। 13 বক্রতার রেখা কি? কোনো তলের ওপর একটি বক্ররেখাকে বক্রতার রেখা বলে যদি ইহার ওপর যে কোনো বিন্দুতে স্পর্শকটি ওই বিন্দুতে প্রধান দিক বরাবর হয়। 14 রডরিকের সূত্রটি লিখো। একটি তলের ওপর একটি রেখা বক্রতার রেখা হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত হল ইহার ওপর প্রত্যেক বিন্দুতে dn/ds সমানুপাতিক dr/ds বা dn = কাপ্পা n dr, যেখানে কাপ্পা n অভিলম্ব বক্রতা নির্দেশ করে। 15 গড় বক্রতা কাকে বলে? প্রধান বক্রতা কাপ্পা n1 ও কাপ্পা n2 হলে m = 1/2 কাপ্পা n1 + কাপ্পা n2 = eg + ge - 2fe / 2 eg - f² কে গড় বক্রতা বলে। 16 গাউসিয়ান বক্রতা কাকে বলে? প্রধান বক্রতা কাপ্পা n1 ও কাপ্পা n2 হলে কাপ্পা = কাপ্পা n1 কাপ্পা n2 = eg - f² / eg - f² কে গাউসিয়ান বক্রতা বলে। 17 ন্যূনতম বা লঘু তলের সংজ্ঞা দাও। একটি তলকে ন্যূনতম বা লঘু তল বলে যদি ইহার সকল বিন্দুতে গড় বক্রতা 0 হয়। 18 অসীমতটীয় রেখা কাকে বলে? কোনো বক্রতলে একটি বিন্দুতে কোনো দিককে অসীমতটীয় বলা হয় যদি উহা নিজেই নিজের অনুবন্ধী হয়। 19 x² + y - a² a² সমীকরণ কোন তল প্রকাশ করে? প্রদত্ত সমীকরণটি সিলিন্ডারের বক্রতল নির্দেশ করে। 20 জিওডেসিক বক্রতা কাকে বলে? বক্রতলে অবস্থিত r = r/s বক্ররেখার কোনো বিন্দুতে বক্রতলের একক অভিলম্ব ভেক্টর n হলে n r'
আর ভেক্টর ডাবল প্রাইমকে ওই বিন্দুতে বক্ররেখাটির জিওডেসিক বক্রতা বলে। 21 তৃতীয় মৌলিক আকারটি লেখো। ট্রিপল আই ইকুয়াল ডি এন ভেক্টর ডট ডি এন ভেক্টর ইকুয়াল n vector of u dot n vector of u du square plus 2 n vector of u dot n vector of v du dv plus n vector of v dot n vector of v dv whole square। 22 কোনো বিন্দুতে ইলিপটিক, হাইপারবোলিক ও প্যারাবোলিক হওয়ার শর্ত কি? আর ভেক্টর অফ ইউ কমা ভি তলে পি ইউ কমা ভি বিন্দুতে গাউসিয়ান বক্রতা হচ্ছে কাপ্পা ইকুয়াল কাপ্পা n1 কাপ্পা n2 ইকুয়াল ইজি মাইনাস এফ স্কোয়ার ডিভাইডেড বাই ইজি মাইনাস এফ স্কোয়ার। তো হচ্ছে 1 ইজি মাইনাস এফ স্কোয়ার গ্রেটার দেন 0 হলে পিকে ইলিপটিক বিন্দু বলে। 2 ইজি মাইনাস এফ স্কোয়ার লেস দেন 0 হলে পিকে হাইপারবোলিক বিন্দু বলে। 3 ইজি মাইনাস এফ স্কোয়ার ইকুয়াল 0 হলে পিকে প্যারাবোলিক বিন্দু বলে। 23 অয়লারের উপপাদ্যটি লিখো। যদি বক্রতার দিক অপর কোনো দিকের সহিত আলফা কোণ উৎপন্ন করে এবং প্রধান বক্রতা কাপ্পা n1 ও কাপ্পা n2 হয়, তবে কাপ্পা n ইকুয়াল কাপ্পা n1 কস স্কোয়ার থিটা প্লাস কাপ্পা n2 সাইন স্কোয়ার থিটা। 24 ডুপিন এর নির্দেশক কি? যে কোনো একটি তলের ওপর ও বিন্দুগামী স্পর্শতলের সমান্তরাল এবং অসীমভাবে ও বিন্দুর নিকটবর্তী বিন্দুগামী একটি সমতল দ্বারা ওই তলের ব্যবচ্ছেদ একটি কণিক, যাহাকে ডুপিন এর নির্দেশক বলে। তো মোটামুটি এই প্রথমে আর কি 28টি বলেছিলাম, 28টি নয়, মোটামুটি 24টি আপনার ব্রিফ কোশ্চেন ফলো করলে ইনশাল্লাহ এই তৃতীয় অধ্যায়ের জন্য আর কোনো ব্রিফ কোশ্চেন পড়ার দরকার হবে না। তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।